ঢাকার মিরপুর থেকে স্বাগত জানাচ্ছি খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে একজন রাজনীতিবিদ রয়েছেন যিনি তার ক্লিন ইমেজের জন্য যিনি সবার কাছে সমান ভাবে গ্রহণযোগ্য এবং তুমুল জনপ্রিয়। আমরা স্বাগত জানাচ্ছি বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজকে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকবো, তার কাছ থেকে তার রাজনীতি, বিএনপি রাজনীতি, ভবিষ্যৎ, অতীত, বর্তমান নিয়ে কথা বলবো। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার সঙ্গে অনেক দিন পরে আমার কথা হচ্ছে, এই জন্য আমি খুব আনন্দ বোধ করছি, খুব খুশি খুশি লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি প্রথমেই আপনার কাছে একটু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন, নিজের ও দলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আসলে এই মুহূর্তে? বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে খুব একটা সুস্থ নেই, এবং আপনারা জানেন যে তিনি মামলায় আপনার তাকে সাজা দেওয়ার পর থেকে তিনি প্রায় 1 বছর কারাগারে ছিলেন, সলিটারি কনফাইনমেন্ট বলা যেতে পারে। সেখানে তার অসুখটা আবার বেড়ে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে আনার পরে প্রায় 1 বছর তিনি আপনার হাসপাতালে ছিলেন, কিন্তু তার যে অসুখ, সেই অসুখগুলোর খুব ভালো চিকিৎসা সম্ভব হয়নি এই কারণে যে সেই অসুখটার বেশিরভাগ চিকিৎসাই আপনার প্রয়োজন একটা অ্যাডভান্স সেন্টারের। এবং দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনার আমাদের পিজিতে যে হাসপাতাল উনি ছিলেন সেখানে সে অ্যাডভান্স ট্রিটমেন্ট তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না। এবং তারপরে যখন আপনার করোনা ভাইরাস শুরু হওয়ার পরে যখন তাকে আপনার বাসায় পাঠানো হলো, বলা যায় যে গৃহবন্দী করা হলো কিছুটা, সেই সময় থেকে তিনি ইমপ্রুভ খুব একটা করেননি। এই জন্য এই করোনা ভাইরাসের কারণে তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার সেটাও করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে তার যে ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের একই সমস্যা দেখা দিচ্ছে যে তাদের সে অ্যাডভান্স ট্রিটমেন্টের ব্যাপারে তারা খুব বেশি কাজ করতে পারছেন না। এই ব্যাপারে মানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হতে পারবে কি পারবে না সে ব্যাপারে কি সরকারের সাথে আপনাদের এই মুহূর্তে কোনো আলোচনা চলছে, মানে বিএনপির পক্ষ থেকে বা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে? বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকেই তো আবেদন করা হয়েছিল, আপনারা জানেন সেটা, সেই 6 মাস তার সাজা স্থগিত করা হয়েছিল। আবার তাদেরই আবেদনের প্রেক্ষিতে আপনার এই 6 মাস বাড়ানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই একই শর্ত তারা রেখে দিয়েছেন যে বিদেশে যেতে পারবেন না এবং আপনার চিকিৎসার ক্ষেত্রেও সব হাসপাতালে যাওয়া যাবে না, যে কারণে এই সমস্যাটা আমাদের এখানে থেকেই গেছে। একটি প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে যে আমরা দেখেছি চীনা দূতাবাস 15 আগস্ট বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি পত্র পাঠিয়েছিল বা কিছু উপহার পাঠিয়েছিল, পরে আবার সেই শুভেচ্ছাকে তারা ফিরিয়ে নিয়েছে। এই ভুল স্বীকার বা এটি নিয়ে বিএনপি আসলে কি অবস্থান নিচ্ছে বা বিএনপি কি ভাবছে এটিকে নিয়ে? এই ধরনের ফিরিয়ে নেওয়া এটা আমরা জানি না এবং আমরা ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা আপনার যে নিউজ আইটেম গুলো দেখেছি, যে আপনার যেটা খবরে এসছে, সেখানে কিন্তু চীনা দূতাবাসের পক্ষ থেকে কোনোই বক্তব্য আসেনি। বক্তব্যটা এসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটা আমরা ঠিক বুঝতে পারিনি এবং বুঝতে পারা যাচ্ছে না, কেউই বোঝে না যে এটা আসলে চীনা দূতাবাসের কোনো বক্তব্য কিনা। সুতরাং এটা নিয়ে আমরা সত্য কথা বলতে কি আমরা কিছুটা আমরা নিজেরাও কনফিউজ। আমার ধারণা এই ধরনের মন্তব্য চীনা দূতাবাস থেকে করা হয়েছে বলে আমি মনে করি না, কারণ চীনা ডিপ্লোমেসি এত কাঁচা ডিপ্লোমেসি নয় যে তারা প্রথমে ফুল পাঠিয়ে পরে আবার সেটাকে প্রত্যাহার করে নেবেন, তাদের ভুল হয়েছে বলবেন। আমি মনে করি না যে সেটা আপনার চীনা ডিপ্লোমেসির জন্য আপনার এটা তারা এই ধরনের কোনো কাজ করতে পারেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি দেশে ফিরছেন বা ফিরবেন, মানে কবে, এরকম কোন পরিকল্পনা কি আপনারা জানেন কিনা বা আপনি জানেন কিনা যে এরকম কোন পরিকল্পনা রয়েছে জনাব তারেক রহমানের দেশে ফেরার? তারেক রহমান সাহেবের দেশে ফেরা তো আপনার সরকারই বন্ধ করে দিয়েছেন। তার এখানে যে সমস্ত মামলাগুলোতে তারা একতরফা রায় দিয়ে দিয়েছেন, সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তার অন্যান্য মামলাগুলোকে প্রায় 36-37টা মামলাকে তারা নিয়ে গেছেন। মামলা আরো অন্য মামলাতে সাজা হয়েছে। সুতরাং এই মুহূর্তে তার দেশে ফিরে আসাটা, এটা দলই মনে করছে না যে এটা খুব নিরাপদ হবে এবং দলের সার্বিক নেতৃত্বের ক্ষেত্রে আবার একটা সংকট সৃষ্টি হবে, যে কারণে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে দেশে ফিরে আসার ব্যাপারে পার্টি খুব ইতিবাচক মনোভাব রাখছে না।
জনাব তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রাজনীতিতে আসছেন এরকম একটি খবর আমরা পড়ছি, জানছি, তার মুখে শুনছি। এ ব্যাপারে কি আপনি কোনো মন্তব্য করবেন? আপনি তো বাংলাদেশের সাংবাদিকতা সম্পর্কে খুব ভালো খবর রাখেন। এখানে জি। বাংলাদেশের সাংবাদিকরা মাঝে মাঝে গল্প তৈরি করতে পছন্দ করেন এবং সেগুলো নিয়ে অনেক আপনার আলোচনা হয়। এটা আমাদের বর্ষ জাতিগত একটা আপনার বলা যেতে পারে কি বিনোদনও বটে। আপনি রবি ঠাকুরের সেই কবিতাটা শুনে আপনার মনে হচ্ছে নিশ্চয়ই, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় Right. বাঙালি সন্তান। তো এই না, সমস্যাগুলো এখানে সেটি এখনো আছে। সেটি ঠিকই আছে, কিন্তু বিএনপির তরফ থেকে এটি একটু মানে এই খবরটি দেখে একটু মানুষের কি বলবো যে মানে মানুষের ফিলিংসটা যাচাই করার চেষ্টা করা হচ্ছে কিনা, মানে বিএনপি এর সাথে ইনভলভ না, কিনা এই আমরা এটা খবরটা। কোনো প্রয়োজন মনে করছি না। আমরা এই জন্য আচ্ছা প্রয়োজন মনে করছি না এই ধরনের। কারণ আমাদের আচ্ছা ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান ধরনের সাহেব যথেষ্ট এখন সুস্থ আছেন এবং তিনি কাজ করছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখনো যথেষ্ট সক্ষম ব্যক্তি এবং আমরা মনে করি যে তিনি হ্যাঁ। যদি এই মামলা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে আসতে পারেন, অথবা যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন নিঃসন্দেহে তিনি আবার তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিকভাবে বিএনপি কি এখন একটু দুর্বল? অনেকেই বলছেন মহাসচিব হিসাবে আপনি নেতৃত্ব দিতে, আহ, আমার শব্দটা বলতে খারাপ লাগছে যে, কিন্তু অনেকে বলছেন যে মহাসচিব হিসেবে আপনি নেতৃত্ব দিতে একটু ব্যর্থ হয়েছেন। এই বিষয়টা সম্পর্কে কি আপনি একটু বলবেন যে রাজনৈতিকভাবে বিএনপি এখন দুর্বল কিনা, আপনার আসলে নেতৃত্বে বিএনপি আসলে ঠিক পথে আছে? বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিক ভাবে বাংলাদেশের অবস্থানটা কোথায়, রাজনৈতিক ভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায়, এখানে কি আসলেও কোনো রাজনীতি আছে? এখানে 2009 সালের পর থেকে আপনার বিশেষ করে 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার তুলে নেওয়ার পর থেকে তাদের সংবিধান পরিবর্তন করে আওয়ামী লীগ যে একদলীয় একটি শাসন ব্যবস্থা আপনার এখানে পাকাপোক্ত করতে চাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার পুরোপুরি ভাবে তাদের একেবারে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, রাজনৈতিক নেতাদেরকে বিরাজনীতিকের দিকে নিয়ে যাওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। আমাদের দলের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, এবং একই সঙ্গে আমাদের 500-র উপরে নেতা কর্মী, সিনিয়র নেতা কর্মী, সংসদ সদস্য গুম হয়েছেন, প্রায় 1000-এর উপরে খুন হয়েছেন। এবং এখানে সত্য কথা বলতে কি যে আমাদের এই এখন শুধু আমরা নই, অন্যান্য রাজনৈতিক দলগুলো, এমনকি আপনার মিডিয়া, কেউই এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তো এই অবস্থার প্রেক্ষিতে আমার আপনার কাজ কতটুকু সফল হচ্ছে কি হচ্ছে না, এটা বিচার করার দায়িত্ব তো আমার নয়, এটা জনগণ বিচার করবে। এট দি সেম টাইম পার্টি উইল ডিসাইড। কিন্তু দল তো এখন পর্যন্ত আমাকে আপনার সেই ধরনের কোনো কথা বলেননি। বললে নিশ্চয়ই যদি সেই ধরনের সিদ্ধান্ত দল নেয়, দল বা সিদ্ধান্ত কার্যকরী হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দল বা জনগণের কথা বাদ থাক, ভারপ্রাপ্ত আর পুরোপুরি মহাসচিব মিলে প্রায় 10 বছর ধরে আপনি বিএনপির মহাসচিব। আমরা যদি প্রশ্নটা এইভাবে করি, এই 10 বছরে বিএনপি রাজনীতি নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? মানে বিএনপি কি আসলে ঠিক পথে আছে কিনা? 2011 থেকে দায়িত্ব আছেন আপনি, দলের কাউন্সিলও করার সময় 1.5 বছরের মতো পার হয়ে গেছে। সেই হিসাবে আমি বলছি যে বিএনপি আসলে ঠিক পথে আছে কিনা, আপনি কি মনে করছেন? বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। এখানে বর্তমানে দেশের যে অবস্থা বিরাজ করছে, এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই। সেই ক্ষেত্রে এখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের, যেটাকে বলা যেতে পারে স্বাভাবিকভাবে কাজ করা, সেই কাজ করার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই। এবং স্বাভাবিকভাবেই এখানে যারা আমরা দায়িত্বে রয়েছি, কাজ করছি, আমাদের পক্ষে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা খুব ভালো করে জানেন যে এখন আমাদের শীর্ষ নেতা বেগম তারেক, আমি দুঃখিত, আপনার বেগম খালেদা জিয়া সহ একেবারে আপনার নিম্ন পর্যায়ের নেতা যারা আছেন, তারা কেউই কমপক্ষে 20টা, 25টা, 50টা, 100টার কম মামলা তাদের নেই। এবং সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন করে তাদেরকে কোর্টে যেতে হয়। অনেকে আপনার
নিঃস্ব হয়ে গেছেন অর্থনৈতিক দিক থেকে, অনেকে আপনার পঙ্গু হয়েছেন। এই একটা প্রেক্ষিতে এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আপনারা বাইরে থেকে যারা আপনার গণতান্ত্রিক দেশে বাস করছেন জি তারা যেটা আশা করেন সেটা কতটুকু সম্ভব সেটা অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে। এখানে আরেকটি বিষয় জি অত্যন্ত জরুরি, জি আমার কাছে আমি একটু মাঝখান থেকে একটু প্রশ্ন একটু জি জি আপনি শেষ করেন জি প্লিজ। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এখানে আপনারা যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চিন্তা করতে অভ্যস্ত, সেই পরিবেশটা এখানে নেই। এখানে সম্পূর্ণভাবে একটা ডিক্টেটোরিয়াল, একটা কর্তৃত্ববাদী সরকার আছে। আমরা এইখানে যারা কাজ করছি, গণমাধ্যম বলুন, আমরা বিরোধী দল বলুন, বা এখানকার আপনার সিভিল সোসাইটি বলুন, কেউই কিন্তু এখানে কথা বলতে পারছে না, কাজও করতে পারছে না। সেই অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে সেইভাবে দেখলে আপনার মনে হয় যে না, আপনার সঠিক একটা পর্যালোচনা করা সম্ভব হবে না। সেটা ঠিকই আছে, কিন্তু একটি বক্তব্য এরকম আছে যে বিএনপির সিনিয়র নেতারা সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকছেন। মানে তারা আসলে যেটিকে আমাদের এই অঞ্চলের, এই ভূখণ্ডের, এই দেশে সক্রিয় রাজনীতি বলে, সেই সক্রিয় রাজনীতি তারা আসলে নাই। এই ব্যাপারটি কি ঠিক? সক্রিয় সিনিয়র নেতারা রাজনীতি বলতে কি, সক্রিয় রাজনীতি বলতে এই ভূখণ্ডে কি বোঝে সেটা একটু জানতে চাই আমরা। কারণ এখানে আমি বলি মিছিল, মিটিং, জনসংযোগ। হ্যাঁ, মিটিং মিছিল জনসংযোগ তো অনেক অনেক আগে থেকেই তো নিষিদ্ধ করা হয়েছে। আপনার কোভিড শুরু হওয়ার আগে থেকেই আপনার এগুলো প্রায় নিষিদ্ধ বলা যেতে পারে, এবং কোভিড হওয়ার পর থেকে তো আইন করে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে সিনিয়র নেতাই বলুন আর জুনিয়র নেতাই বলুন, কারো পক্ষেই কিন্তু আপনার ওই মিটিং মিছিল করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মিটিং মিছিল করতে গেলেই আপনাকে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গুলি করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, রাতে বাসায় গিয়ে আপনার তার বাড়ি তছনছ করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে না পেলে আপনার তার ভাই বোনদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাবা মাকে তুলে নেওয়া হচ্ছে। এই অবস্থাটা ঠিক আপনিও জানেন যে এই দেশের যে অবস্থা চলছে, এই দেশে স্বাভাবিক সুস্থ গণতান্ত্রিক রাজনীতি চর্চা করা যে কত কত দুরূহ একটা ব্যাপার। এটা আমার মনে হয় যারা আপনার গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন সেইভাবে বোধহয় তাদের পক্ষে অনুধাবন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন, কিন্তু বিএনপির ভিতরেও নানা রকম দুর্বলতা, অন্তর্গতের কথা আমরা শুনে থাকি। অনেকে এরকমও বলে থাকেন যে বিএনপির ভিতরে সরকারের বা আওয়ামী লীগের চর রয়েছে, যে চর আপনারা কি এরকম কাউকে চিহ্নিত করতে পেরেছেন যারা হচ্ছে এই ধরনের কথা যারা বলেন, আমার মনে হয় না যে তারা কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলেন, এবং তারা দলের জন্য বা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলেও আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে যারা এই ধরনের কথাগুলো বলছেন তারাই আপনার কিছুটা সমস্যার মধ্যে আছেন মানসিকভাবে। এই বিষয়টাকে আপনাকে অনুধাবন করে দলকে ঐক্যবদ্ধ রাখা, যে মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, গণতন্ত্রের মুক্তির জন্য অন্যান্য গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে এক করা এবং এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। এটা আমরা চেষ্টা করছি প্রথম থেকেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে যান, তার আগে তিনি পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছিলেন যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। যারই ধারাবাহিকতায় আমরা গণফোরাম, নাগরিক ঐক্যজোট, জাসদ এবং আপনার আমাদের অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা ঐক্য ফ্রন্ট তৈরি করেছি। আমরা 20 দল তো ছিলই, সবগুলো মিলিয়ে আমরা একখানে এসে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা বিরল ঘটনা, আমরা 18 যে আপনার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই আসমরব এবং মাহমুদুর রহমান মান্নার কে নিয়ে আপনি যে জোট করেছেন বা আপনারা যে জোট করেছেন সেটি আসলে ভুল ছিল। এটি আসলে জোট করার থেকে আরো বেশি যেটি করেছে সেটি হচ্ছে যে 20 দলের বিভিন্ন দলের সাথে আপনাদের বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি কার্যত দুর্বল হয়েছে জোটটি করার ফলে। এবং একেবারেই সঠিক নয়। সমস্যা হচ্ছে যে বিএনপি দুর্বল হচ্ছে, এই ধারণাটাই তো ভুল। আমি তো মনে করি বিএনপি আগের চাইতে অনেক আপনার সবল হয়েছে, অনেক দৃঢ় হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন
যে যখনই এই ধরনের কর্তৃত্ববাদী সরকার বা আপনার কোন এই ধরনের ফ্যাসিস্ট সরকার আসে বা আপনার অটোক্রেটিক গভর্নমেন্ট আসে, তখন বিরোধী দল, প্রধান বিরোধী দলগুলো ভেঙে যায়, নেতারা অন্যান্য গিয়ে সরকারের সঙ্গে যোগ দেন। পর্যন্ত এই 12-13 বছর হয়েছে, 14 বছর হচ্ছে, একজন নেতাও কিন্তু আমাদের দল ছেড়ে অন্য দল আওয়ামী লীগে গিয়ে যোগ দেননি, সরকারের সঙ্গে হাত মেলাননি। এটা একটা, আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা খুব বড় রকমের একটা অ্যাচিভমেন্ট, এবং সেইখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা বিএনপিতে আমাদের যারা শীর্ষ নেতা আছেন, যারা আপনার জাতীয় স্থায়ী কমিটির সদস্য আছেন, অন্যান্য সদস্য যারা আছেন, এখানে ঐক্যবদ্ধই কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে। আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছিলেন আপনি, কিন্তু আপনি শপথ নেন নাই, সেই সিদ্ধান্তটা কি সঠিক ছিল? মানে সেই সিদ্ধান্ত যদি সঠিক থাকে তাহলে বিএনপির যা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত, তা বিএনপির অন্য দুইজনের জন্য মানে অঠিক সিদ্ধান্ত বা ঠিক সিদ্ধান্ত কেমনে হয়? কারণ আমরা দেখেছি যে বিএনপির 2 জন সংসদ সদস্য যিনি আছেন। আমি আপনার প্রশ্নটার আমি উত্তর দেই। বাংলাদেশে আপনি যদি ওই টিপিক্যাল প্রচলিত ধারণাগুলো নিয়ে এখানে আপনি বিশ্লেষণ করেন, তাহলে বোধহয় সঠিক হবে না। এখানে আমরা বিরোধী দল যে সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের সামনে প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এত কিছুর পরেও একটা প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক একটা প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করা, ন্যূনতম যেটুকু সুযোগ পাওয়া যায় সেটুকু সুযোগ নিয়ে পার্লামেন্টে কিছু কথা বলার চেষ্টা করা, অর্থাৎ এটাকেও আন্দোলনের একটা বড় অংশ হিসাবে নিয়ে কাজ করার চেষ্টা করা। আর আমি যে আপনার যোগ দেইনি, এটার মূল কারণটা ছিল যে আমাদের এটা সঠিক হোক বেঠিক হোক যেটাই হোক, আমাদের দলের একটা বিরাট অংশ নেতা কর্মী তারা এই নির্বাচনটাকে মেনেই নিতে পারছিলেন না। সেইখানে আমি মহাসচিবের দায়িত্ব পালন করে যদি আজকে সেই পার্লামেন্টে আমি যাই, তাহলে দল আমার বিভক্তির সম্ভাবনা ছিল। ওই বিভক্তিকে এড়ানোর জন্য এবং দলকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমাদের দলের নেতার সিদ্ধান্তেই আমি সেখানে যাইনি। আচ্ছা, আপনাদের দলীয় সিদ্ধান্তে আপনি সেখানে যাননি, সেটি যদি আমরা মেনে নিলেও সেটি নিয়ে তখন বলেছি সেটা আমি কিন্তু ওই সময় আমরা সেই কথাই বলছি, কিন্তু এইটি আসলে আমি অনেক সময় মিলাতে পারি না, মানে যা নেতার জন্য সঠিক নয় তা ফলোয়ারের জন্য কেন সঠিক, সেটি আমি আসলে ঠিক যুক্তিতে মিলাতে পারি না। থাকতেই পারে অনেক সময় আপনার কৌশলে অনেক কিছু করতে হয়। এই জিনিসটা যদি আপনার আমাদের এই পরীক্ষাতে, অবস্থার পরীক্ষাতে আমাদেরকে তো সেটুকু অপশনস আমাদের থাকবেই। আমরা নিজেদেরকে রক্ষা করা, গণতন্ত্রের আন্দোলনটাকে আরো বেগবান করা, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা, কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা, এই কাজগুলো এখন এখানে অত্যন্ত জটিলতার সঙ্গে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের করতে হয়। ওই জন্য আমি যে কথা আপনাকে বলছিলাম যে প্রচলিত ধারণা নিয়ে আপনারা যদি বাংলাদেশের রাজনীতিকে ব্যাখ্যা করতে থাকেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা করতে থাকেন, তাহলে কিন্তু সঠিক হবে না। ওকে, আমি এই ধারার প্রশ্নের মধ্যে প্রায় সর্বশেষ প্রশ্নটি করছি যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্ক আসলে এখন কেমন? মানে জামায়াতে ইসলাম এখনো 20 দলের সদস্য আছেন। 20 দলে কি বিএনপির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য জামায়াতে ইসলামী এখনো, মানে যেটি ছিল? এটা তো কখনোই সঠিকভাবে বলাটা ঠিক হবে না। এখানে 20 দলে যারা আছেন তারা সবাই গুরুত্বপূর্ণ সদস্য, শরিক দল। আচ্ছা, ওকে। এই 20 দলীয় জোটটা অনেকটা নির্বাচনী একটা জোট, সেই জন্য এই প্রশ্নটা করছি যে সরকারের প্রতি আপনাদের আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই। আপনার বোধহয় এই জায়গাটাতে একটা ইনফরমেশন গ্যাপ আছে। আমরা 20 দলীয় জোট যখন গঠন করি তখন কিন্তু তার প্রধান যে আমাদের ঘোষণাপত্র ছিল তাতে নির্বাচনের ব্যাপারটা একেবারেই ছিল না। ছিল যে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠা করা, এই আন্দোলন করার জন্যই কিন্তু আমরা 20 দলীয় জোট গঠন করা হয়েছিল। এমনি কি জামায়াতে ইসলামের সাথে যে আপনাদের জোটটা, বা যেটাকে আমরা 4 দলীয় জোট, পরে যেটাকে আমরা 20 দলীয়, সেইটা কি নির্বাচন কেন্দ্রিকৃত, মানে আদর্শগত মিল থেকে? জামায়াতে ইসলামের সঙ্গে যে জোট ছিল প্রথমে 4 দলীয় জোট যেটা ছিল, সেটা আপনার একদিকে ছিল গণতন্ত্র উদ্ধার,
আরেকদিকে পরে আহ, সেটা নির্বাচনী জোট হয়েছিল। এই জিনিসটা কিন্তু আমি আমাদেরকে আমি বুঝতে হবে। আমরা সবসময় রাইট কনফিউজ করছি। এখানে প্রধান প্রধান উদ্দেশ্যটা কি, যে গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, নির্বাচনের একটা অবস্থা তৈরি করা। আমি নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারি, তাহলে আর নির্বাচনী জোটটা হবে কোত্থেকে? তাতে লাভ হবে না। এই জন্য ওকে আন্দোলন করার জন্যই কিন্তু আপনার জোটগুলো গঠন করা হয়েছিল। এবং আপনার 20 দলের ঐক্যফ্রন্টের যে জোট আমরা গঠন করি, সেটারও প্রধান দাবি ছিল কিন্তু আপনার 7 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। ওকে নির্বাচন প্রসঙ্গে একটু আসছি যে সরকারের প্রতি আপনাদের আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতিও আস্থা নাই, কিন্তু আপনারা বেশিরভাগ নির্বাচনই আপনারা অংশ নিচ্ছেন। বারবার বলছেন যে তারা সুষ্ঠু নির্বাচন পারে না, এটা প্রমাণের কথা আপনারা বারবার বলছেন। অথচ ঢাকা নওগাঁয় যে উপনির্বাচনে অংশ নেবে বিএনপি আগামী শনিবার, সেটার একটা সাক্ষাৎকারও হবে। মানে এই কথাও বলা হয় যে মানে মনোনয়ন দেওয়ার সময় আপনাদের বিবেচনা অনেক কিছুর দ্বারাই প্রভাবিত হয়, কিন্তু আপনারা এই নির্বাচনটাকে আসলে ভালো হবে খালেদ সেটাই মনে করছেন খালেদ না, আপনি কিন্তু মনে আমি একটা কথা জি বলি, খালেদ আমি একটা জি কথা বলি। খুব জি দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে জি কিছুদিন ধরেই এই প্রবণতা চলছে যে বিরোধী দলকে আক্রমণ করা, তাকে আরো দুর্বল করে হ্যাঁ দেওয়ার চেষ্টা করা, এবং সরকারের যে আপনার তাদের তাদের যে আপনার একটা এজেন্ডা, যে বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দলকে আপনার নিষ্ক্রিয় করে দেওয়া, তারই একটা অংশ হিসাবে কিন্তু এইসব আপনার যে গুজব, এইসব কথাবার্তা, এই সমস্ত রিমার্কস করা হয়। আমাদের এখানে এই ধরনের অন্য কোনো কিছু কাজ করে, এগুলো হচ্ছে প্রচারণা। এটা আপনার শুরু হয়েছে অনেক আগে থেকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1/11-র আগে থেকেই আপনার এই প্রচারণাগুলো শুরু হয়েছিল, এবং মূল লক্ষ্যই ছিল যে প্রধান বিরোধী দল বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলা এবং তাদেরকে রাজনৈতিকভাবে আপনার সরিয়ে দেওয়া ও একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। এটা আমরা সবাই জানি, নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে থাকতে পারে। তখন যারা আন্দোলন করেছিলেন যে আপনার সৎ প্রার্থীর খোঁজে, যোগ্য প্রার্থীর খোঁজে, এখন কোথায়? হোয়ার ইজ দ্যাট? আপনার এখানে তো কোনো কিছুই নাই। এখন তো আমরা পার্লামেন্ট যেটা আছে, সেই পার্লামেন্ট তো আমরা পার্লামেন্টই বলতে পারি না, কারণ এখানে জনগণের কোনো রাইট প্রতিনিধিত্বই নাই। একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটা আমরা আগের রাতে লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তারও আগে 14 সালে যে নির্বাচন হয়েছিল, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। না, কিন্তু সেই অবস্থার কিন্তু জনাব প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলামের না 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 খালেদ, আমি একটু বলে 2022 সালে শেষ করে নিয়ে ইলেকশনে আমি তারপরে আপনার প্রশ্নের উত্তর দেই। জি জি আপনার প্রশ্নের উত্তর জি দিচ্ছি জি আমি জি তারপরে। সেই জি অবস্থার জি প্রেক্ষিতে যে দেশে গণতন্ত্রের ন্যূনতম অধিকারগুলো নেই নাগরিকদের, যেই দেশে রাজনৈতিক চর্চার কোনো গণতান্ত্রিক কোনো পরিস্থিতি পরিবেশই নেই, যেখানে কেউ কাউকে জবাবদিহি করে না, আপনি ইদানিং কালে যত সমস্ত ঘটনা দেখছেন, এগুলো হচ্ছে বাস্তবতা। এখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল না কিলিং হয়, তার না জন্য আপনার কোনো জবাব না দিতে হয় না। না এখানে জনাব মির্জা আপনার ফখরুল ইসলাম, আমি ক্রসফায়ার খুব হয়, জবাব দিতে হয় বিনয়ের না। সঙ্গে আপনার সঙ্গে একমত পোষণ করছি যে এখানে পরীক্ষাটা কঠিন, কিন্তু ছাত্র তো মনে হয় ভালো হওয়া দরকার। যখন পরীক্ষা কঠিন হয়, আমরা কি আসলে হ্যাঁ, আপনি মানে আপনি খেয়াল করে দেখেন, সব পরীক্ষা তো আপনি আমাদের জন্য সহজ না। দক্ষিণ আফ্রিকার খেয়াল করে দেখেন। আমি আপনাকে বলি, জি ছাত্রত্বের জি মেধা বা সবকিছু নির্ভর করে তার শেষ পরিণতি দিয়ে, তাই না? এখানে আপনি আপনি খেয়াল করে দেখুন যে দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার আপনার এই যে ন্যাশনাল আফ্রিকান কংগ্রেস, তারা রাইট কিভাবে আন্দোলন করেছিল, কত দূর আন্দোলন করেছে। 27 বছর নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন। মিয়ানমারের সূচি 2009 সালে তিনি সম্পূর্ণ জিতলেন ইলেকশনে, তাকে ক্ষমতা দেওয়া হলো না। এরপরে 10.5 বছর প্রায় তিনি হাউস ইন্টার্ন থাকলেন, তারপরে আস্তে আস্তে সে এক জায়গায় আসবেন। আজকে আপনি অন্যান্য দেখুন, আপনি মালয়েশিয়াতে দেখুন আনোয়ার ইব্রাহিমের দল কিভাবে ধীরে 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 এত 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 দ্রুত অস্থির হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, করবে, এবং গণতন্ত্র তারা ফিরিয়ে আনবে। অবশ্যই আমি এই জাজমেন্টে যেতে চাই না, তবে আমি একটু দর্শকদের মতামত আপনাকে একটু শোনাতে চাই। আপনি আমার মনে হয় দর্শকদের মতামত দিয়ে মানে একটু ব্যাখ্যাও জনাব মির্জা ফখরুল ইসলামের ইয়াতে আমরা পেয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম যে প্রিয় দর্শক, গত এক দশকে বিএনপি
রাজনৈতিকভাবে দুর্বল হয়েছে কিনা এই প্রশ্নের জবাব আমার কাছে এখন পর্যন্ত যে তালিকা 11,697 জন দিয়েছেন, এর মধ্যে দুর্বল হয়েছে মনে করছেন শতকরা 85% দর্শক, 15% মনে করছেন যে দুর্বল হচ্ছেন না। তবে দুর্বলতার কেন দুর্বল হওয়া না হওয়া সম্পর্কে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাখ্যা দিয়েছেন। সেজন্য আমার মনে দর্শকদের কাছে রিকোয়েস্ট করেছে, দর্শকরা বিএনপির মহাসচিব আসবেন জেনে যেসব প্রশ্ন করেছেন, আমি আপনার অনুমতি নিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি 2-3টি প্রশ্ন আপনাকে একটু শোনাতে চাই। আপনি যদি এর মধ্যে মন্তব্য করেন তাহলে আপনি করতে পারবেন মন্তব্য। হুমায়ুন কবির একজন পাঠক, তিনি বলছেন যে বিএনপি কি ক্ষমতার জন্য রাজনীতি করে নাকি দেশের জন্য? যদি দেশের জন্য হতো তাহলে এত এত গুরুত্বপূর্ণ ইস্যু তো বিএনপি একটি গণমুখী আন্দোলন গড়ে তুলতে পারলো না কেন? বেলার হোসেন বলছেন, আমরা দীর্ঘদিন ধরে শুনছি বিএনপি আন্দোলন নামবে, কিন্তু আমরা এর কোনো কিছু দেখতে পাচ্ছি না। মোহাম্মদ সাজিদুল আলম জানতে চেয়েছেন যে জনাব তারেক জিয়ার কন্যাকে বিএনপি নেতৃত্বে পাঠানো হচ্ছে কেন, সেটা আপনি কথা বলেছেন। প্রিয়ন্ত খান বলছেন বর্তমান বিএনপি বিশ্বাস করে কিনা যে তারা ক্ষমতায় আসতে পারবে, তার কাছে মনে হচ্ছে যে বিএনপিও কিছুটা এখন কনফিউজ আছে এই বিষয়গুলি নিয়ে। ও আরেকটি প্রশ্ন, তুষার শুভ্র, তিনি বলছেন বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানকে বানাতে হবেই কেন? আর কোন যোগ্যতর ব্যক্তি খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে রয়েছে কিনা? আপনি ইচ্ছা করলে প্রশ্নগুলি উত্তর দিতে পারেন বা মন্তব্য করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। না, আমি এক এক করে যতটুকু পারি আমি আপনাকে সময় পাই আমি সেই উত্তরগুলো দিচ্ছি। সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব তো নিজে থেকে উড়ে এসে জুড়ে বসেননি। তারেক রহমান সাহেব আমাদের বিএনপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এবং যেটা কাউন্সিল করে ক্ষমতা দেওয়া হয়েছে বিএনপিকে, আমাদের কনস্টিটিউশনে আছে যে আমাদের চেয়ারপারসন যদি কোনো কারণে দায়িত্ব পালন করতে সক্ষম না হন, তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি থাকবেন তিনি নেক্সট কাউন্সিল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেখানে এখানে যারা প্রশ্ন করেন যেটা পারা যেত না, তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যারা এই কথা বলছেন যে বিএনপি আপনার প্রশ্নটা হচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি তাদের এখানে বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে একটা কালচার গ্রো করেছে। এই কালচারটা হচ্ছে কি আপনার এমন একটা আন্দোলন বলেন আর যাই বলেন, একটা ভায়োলেন্সের একটা মানে একটা পেছনের দিকে কিছু ইতিহাস ছিল, যেগুলোকে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের সমস্ত পার্টির যে ক্ষতি হয়েছে সবকিছু নিয়ে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ওই ধরনের ভায়োলেন্স আমরা কোনোদিন যেন না ঘটে, যেটা সরকার সুযোগ পায়, সেই ধরনের কোনো কার্যক্রমে আমরা যেতে চাই না। এগুলো হচ্ছে বাস্তবতা এবং এটা আপনার সমস্ত আলোচনার মাধ্যমেই আসছে। এখন কিন্তু আপনাকে গণতন্ত্রের জন্য ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ সারা পৃথিবীতে একটা প্রবণতা আপনি লক্ষ্য করেছেন যে এখানে কর্তৃত্ববাদী সরকারগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে। এটা শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে। আজকে পার্শ্ববর্তী ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, ইভেন আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে কি ধরনের অবস্থা চলছে। সুতরাং আপনারা এই কথাগুলো যারা বলেন, এখানে আমি একটা কথা বলে শেষ করবো আমার উত্তরটা, যে বাংলাদেশে গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থেই যদি দেখতে চান কেউ, তাহলে তাদেরকে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এবং কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দলগুলো, গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো কাজ করছে সেটাকে অনুধাবন করতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে সিভিল সোসাইটি কোনো ভূমিকা পালন করতে পারছে না, সাংবাদিকরা কোনো ভূমিকা পালন করতে পারছেন না। এখানে আপনার যারা আদালতে যান, যারা আপনার আইনজীবী আছেন, তারা সুস্থভাবে তাদের কাজ করতে পারছেন না। এখানে আজকেই গতকাল একটা ঘটনা করেছে, একটা লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ডক্টর মুর্শেদ খান, তার আপনার চাকরি চলে গেছে। আবার আরেকজন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন শিক্ষকের চাকরি চলে গেছে। দিস ইজ দ্য সিচুয়েশন হিয়ার। আপনার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ধরনের মামলা হচ্ছে, এখানে কোনো বিবেকবান মানুষ, কোনো সুস্থ মানুষ, তারা মেধাবী মানুষ, তারা এখানে কোনো কাজ করতেই সাহস পাচ্ছেন না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি একটু মাঝখান থেকে আপনার কথা, আপনি সুন্দর বিষয়গুলি ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরা এটা প্রশ্ন করতে পারি যে 2015 সালে যে একটি লাগাতার এটি কি ছিল, ধর্মঘট বা এটি ঠিক হরতাল না, অবরোধ ছিল,
লাগাতার অবরোধ ছিল, এবং সেই কারণে সেই অবরোধটি সফল করে তোলার জন্য যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, ভাঙচুরের ঘটনা করা, তারপর হচ্ছে বোমা, পেট্রোল বোমা, আগুন, সেগুলি ঘটনা ঘটা, যেটি আসলে অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয় যে বিএনপির নেতৃত্বে সেটি ঘটানো হয়েছে, সেটি কি আপনি মনে করেন যে সেটি আসলে ভুল ছিল, যে এটি আসলে ওসবে না করা গেলেই ভালো হতো? একদম আর একদম পাশাপাশি একদম আর পাশাপাশি একেবারেই আমি আরেকটি অভিযোগগুলো আরেকটি সঠিক ছোট নয়। ছোট আরেকটি ছোটখাটো একটু ছোট প্রশ্ন করি, যে প্রায় মানে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে বলা হয়, কিন্তু দৈনিক দিনকাল পত্রিকা, যেটি আসলে বিএনপির আমরা মুখপত্রই বলতে পারি একরকম, জামায়াতে ইসলামী সমর্থিত পত্রিকা নয়া দিগন্ত, সংগ্রাম, তারা তো এখনো বের হচ্ছে এবং বিভিন্ন রকম বিভিন্ন কিছু ছাপা হচ্ছে, কিন্তু মুশকিলের ব্যাপার দিনকাল এবং সংগ্রামকে কেউ মানে অনেক বেশি জনগণ হয়তো পড়ছে না। এটির কারণ কি বলে আপনি মনে করেন? আমি দুটি প্রশ্ন না, উত্তর এটা একসাথে তো আপনি আপনি যদি বলি জানেন যে 2015 এবং যে কোনো দৈনিক পত্রিকা আপনার এটার পাঠক সংখ্যা বাড়া কমা এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি সাংবাদিকতা বহুদিন ধরেই করেন এবং আপনি জানেন যে যে কোনো পত্রিকা বলুন, চ্যানেল বলুন, জনপ্রিয় হওয়ার বিভিন্ন রকম কাজে। আর সময় তো পাল্টাচ্ছে, যুগও পাল্টাচ্ছে, যার ফলে আপনার এই পত্রিকাগুলো তার নিজস্ব সমস্যার কারণে চলতে। দিনকাল কিন্তু বিএনপির কোনো পত্রিকা নয়, এটা বিএনপির কথাগুলো বলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সঙ্গে জড়িত ছিলেন, আছেন, কিন্তু এটা যে শুধু এটা আমাদের পার্টির পত্রিকা এই কথা তো কিন্তু কখনো আমরা বলিনি। কিন্তু দিনকাল সন্দেহে বিএনপির যারা আপনার পাঠক আছেন তারা এটা পড়ার চেষ্টা করেন। এখন যে সমস্যা হয়েছে আপনার আর্থিক সমস্যা, আপনি জানেন শুধু বিএনপি নয় তো, আপনার সমস্ত পত্রিকাগুলো আজকে আর্থিক অনটনের মধ্যে ভুগছে। এমনকি আপনার যারা এখানে অত্যন্ত প্রতিষ্ঠিত পত্রিকা তারা ছাঁটাই করছেন, তারা তাদের কমিয়ে নিয়ে আসছেন। এটা তো একটা যে আপনার একটা রিসেশন শুরু হয়েছে, যে মন্দা শুরু হয়েছে, সে মন্দা তো শুধুমাত্র আপনার এই সংবাদ মাধ্যমে নয়, সব জায়গায়, সারা দেশে, সারা বিশ্বে। সেইখানে আপনার একটা পত্রিকাকে টিকিয়ে রাখা, এখন আপনার পিন পয়েন্ট করছেন দিনকাল আর সংগ্রামকে, সংগ্রামের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু দিনকালের কথাটা আমি 100 বার করে বলতে পারি যে দিনকাল আর্থিক কষ্টে আছে, সমস্যার মধ্যে আছে, এবং যে কারণে আজকে অত্যন্ত পরিকল্পিত ভাবে এই সমস্ত পত্রিকা, বিরোধী পত্রিকাগুলোকে আপনার বন্ধ করে দেওয়া হয়, কোথাও আপনার অ্যাড বন্ধ করে দেওয়া হয়, তাদের যেটা কেউ আপনার আপনার প্রাইভেট সেক্টর থেকে যে আপনার দেওয়া হয় সেটাও আপনার অ্যাড ট্যাড গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দিনকাল নয় তো, অনেক পত্রিকা বন্ধ হয়েছে। আমরা কি একটু প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে যারা যেসব টিভি লাইসেন্স দেওয়া হয়েছিল এবং যেসব টিভির টেলিভিশনের মালিক বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, তারা কি সেই টেলিভিশনগুলিতে সেই টেলিভিশনগুলি তারা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে, নাকি তারা মানে তারা কি করেছেন, মানে তাদের কি হয়েছে? আপনারা দুর্ভাগ্য আর কি যে আপনারা আমাদের দেশে আপনারা যারা কাজ করি, রাজনীতি করি, সাংবাদিকতা করি, আপনার চাকরি করি, অধ্যাপনা করি, আমাদের একটা মেন্টাল মেকআপ তৈরি হয় এখানে। এই মেন্টাল মেকআপটা আমাদের রাজনৈতিক কালচার, সামাজিক কালচারের উপরে নির্ভর করে, যে কারণে আমরা চিন্তাও সেইভাবেই করার চেষ্টা করি। বাস্তবতা যেটা হচ্ছে কি, যে এখানে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে এখানে আপনার গণতন্ত্রের চর্চাটা কখনোই পাকিস্তান আমল থেকেই কখনো সেইভাবে আপনার একেবারে একটা সিনসিয়ারলি একটা উদ্দেশ্য নিয়ে ওইটার ওই লক্ষ্যেই কাজ করা হয়নি বা হতে পারেনি। আমি বলি যে হতে পারেনি। এখানে গণতন্ত্র যেন কাজ করতে না পারে সেই কাজটাই করা হয়েছে। ঠিক সেইভাবে মিডিয়াগুলোকে আপনার এখানে তৈরি করা হয়েছে, তাদের মালিকানাকে সেইভাবে আনা হয়েছে। সে একইভাবে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কাজ করা হয়েছে, ব্যক্তি মালিকানায় ব্যাঙের ছাতার মতো যে সমস্ত আপনার বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। মানে আপনি বলছেন যে এটি বাংলাদেশ, আমি শেষ করে দিই, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এটি চলে আসছে, মানে এটি এরকমই চলছে। না না, বাংলাদেশের স্বাধীনতার আগেও তো কিছুটা, এতটা ছিল না, কিছুটা ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে দুর্ভাগ্যজনক ভাবে আপনি 72 থেকে 75 দেখেন, যখন আপনার এই একদলীয় স্বাধীনতা বাকশাল প্রতিষ্ঠা হলো, তখন সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টা পত্রিকাকে খুলে রাখা হয়েছিল, এবং সেটাও ওই তাদের সরকারের কথাবার্তাই বলতে হবে, এটাই সিদ্ধান্ত হয়েছিল। সো দ্য ট্রেন্ড ওয়াজ দেয়ার। আপনার মানসিক যে তৈরি একটা আপনার যে মনোজগৎ তৈরি করার প্রথম থেকেই ছিল
এই দলের, আওয়ামী লীগের এবং সরকারি দলের, যে তারা একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে অন্য কেউ কিছু বলতে পারবে না, কেউ ভিন্ন মত পোষণ করতে পারবে না, এবং আপনার তাদের তাদের যেটাকে আমরা বলি গণতান্ত্রিক যে মূল্যবোধ, তার কোনো চর্চা এখানে করা যাবে না। আপনি মনে করছেন যে সেই অবস্থাটা 2006 সালের আগে থেকে ডিফারেন্ট ছিল? আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে সেটি আলাদা করে দিয়েছে। আপনার বক্তব্য কি এরকম যে 2006 সাল বা তার পরের আগে থেকে 2006 থেকে 2001? শুধু আওয়ামী লীগ তো, আওয়ামী লীগের মেন্টাল মেকআপটাই হচ্ছে আপনার এটা, আপনার তার 72-75 সাল পর্যন্ত একই কাজ করেছে, আবার তখন 96 সালে এসে আবারও তার কয়েকটা পত্রিকা নিষিদ্ধ করেছে, পরবর্তী গিয়ে আসলে দেখেন যে তারপরে কি হয়েছে পত্রিকাগুলোর অবস্থা। দিস আর ফ্যাক্টস। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের, আমরা আপনার এই বিষয়গুলো আমরা এখন এখানে আলোচনা হয় না। আপনার আজকের কোন পত্রিকাতে আওয়ামী লীগের কোনো সমালোচনা দেখবেন না, তাদের দলের কোনো সমালোচনা দেখবেন না, তাদের সরকার পরিচালনার সমালোচনা দেখবেন না। এটা তো খুঁজে খুঁজে বিএনপির কোথায় দুর্বলতা সেটা খুঁজে বের করছে। আমি তো মনে করি সবচেয়ে বড় দুর্বল অবস্থা আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে রাজনীতি নাই, তার রাজনীতি থেকে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু এইটা কি হতে পারে জনাব মির্জা ফখরুল সাহেবকে যে বিএনপিরও আসলে সেই অর্থে কোনো বন্ধু নাই, এবং বিএনপি যে রাজনীতি করে কোনো এই ধারণাগুলো তৈরি করা হচ্ছে, তারা আসলে এই ধারণাগুলো তৈরি করা হচ্ছে যখন সরকার একেবারে ব্যর্থ হচ্ছে, যখন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, তখন যেন বিরোধী দল হিসেবে বিএনপি উঠতে না পারে এবং তার সেইভাবে সে একটা অবস্থা যেতে না পারে, তার জন্য বিএনপির বিরুদ্ধে আবার একইভাবে সেই প্রোপাগান্ডা প্রচারণা চালানো হচ্ছে, এবং দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে কিন্তু আপনার অনেকেই জড়িত আছেন। আপনার কাছে কেন মনে হয় যে প্রচার প্রোপাগান্ডাটা কেন চালানো হচ্ছে? মানে আমরা দেখছি তো কেন সবাই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আমি সবাই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। একটাই কারণ বলি আপনাকে, না আমি একটা প্রায় সবাই পত্রিকা মিডিয়ার মধ্যে বেশিরভাগই হয় তারা বেনিফিশিয়ারি, না হয় তারা ভয়ে আছেন। আমরা তো বাস করছি, তো আমরা দেখছি যে কার কখন বাড়ি ভেঙে দেওয়া হয়, বাংলাদেশের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়। আমি একটু ছোট করে কথা বলি, বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত সম্পাদকদের একজন, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সম্পাদকদের একজন জনাব মাহফুজ আনাম কিন্তু টেলিভিশনে বলেছেন যে তিনি তার সম্পাদকীয় মানসিকতা কাজে লাগাতে পারেননি একটি সরকারের সময়, সেই জন্য তাকে এই রিপোর্টগুলি ছাপাতে হয়েছিল। এরকম কোনো কিছু কিন্তু আমরা এই সরকারের এগেইনস্টে এখনো দেখি নাই। আপনার কাছে কি মনে হয় সেটা আমরা ভাই আরো 5 বছর পরে গিয়ে বলবেন না? মাহফুজ আনাম নিঃসন্দেহে বারবার করে তার বিভিন্ন সম্পাদকীয়তে যেটা লিখেছেন যে এখানে এখন আপনার গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, তার বিরুদ্ধে 185টা মামলা আছে, এই ধরনের মামলা আছে, এবং তিনি এখন কথা বলতেও ঠিক সেইভাবে সাহস করেন না। আপনার প্রথম আলোর আমাদের সম্পাদক মতিউর রহমান সাহেব, একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো অত্যন্ত দুঃখজনক ভাবে, তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হলো। একটা মামলা না, এখন তো অনেকগুলো মামলা। কোন সম্পাদক আছেন যার বিরুদ্ধে মামলা নাই? মতিউর রহমান চৌধুরী সাহেব, তার বিরুদ্ধে কতগুলো মামলা। এটাকে আপনি বলবেন যে গণমাধ্যমের স্বাধীনতা? কতজন সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনিও চলে গেছেন, আমি জানি না অন্য কোনো কারণ আছে কি, কিন্তু আপনার এখানে আপনার এই ইউ মাস্ট কল এ স্পেড এ স্পেড। এখানে বহু লোক চলে গেছেন, আপনি জানেন মাহমুদুর রহমান চলে গেছেন, তার অপরাধ কি ছিল? সে ভিন্ন মত পোষণ করত। মাহমুদুর রহমান সাহেবের ভিন্ন মতের সঙ্গে আমি 100টা ভিন্ন মত পোষণ করতে পারি, সেইটার হিসাবটা জনাব মির্জা ফখরুল ইসলামের আলাদা। কিন্তু আমি কিন্তু দেখছি যে জনাব নুরুল কবির, আপনি ভিন্ন মত পোষণ করতে চাই, আমরা তো আপনার ভিন্ন মত পোষণ করতেই চাই, গণতন্ত্রের বিউটি তো সেখানে। আপনি যদি আপনি সবার সঙ্গে একমত হবেন, এর তো গণতন্ত্র নয়। আপনার প্রত্যেকটি মতকে স্বাধীন হতে দিতে হবে। জনাব মতিউর রহমান চৌধুরী এবং জনাব নুরুল কবির, আপনি নুরুল কবিরের কথা বলেন না, এবং তারা কিন্তু আমার কাছে মনে হয় যে তারা তাদের যে দায়িত্ব পালন করা দরকার তারা সেই দায়িত্ব তারা পালন করছে, যারা চাচ্ছে তারা করতে চাচ্ছেন, পারছেন, আর বাকিদের সেটি চয়েস। মানে আমার জন্য সেটি চয়েস ছিল। এটা আপনার মতামত হতে পারে, এটা আপনার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু প্রত্যেকে এখানে বিপদের মধ্যে আছেন। নুরুল কবির সাহেব তিনি কাটছেন, কতটুকু পারছেন না, কে হতে পারছেন তাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। এগুলো আমরা এখানে থাকি, আমরা জানি, আমরা দেখছি। শুধু আপনিও এখানে ছিলেন, আপনিও জানেন। সুতরাং তর্কের স্বার্থে তর্ক,
বা আপনার মানুষকে ভুল বোঝানোর জন্য এগুলো আমার মনে হয় সঠিক নয়, রাইট সঠিক নয়। রাইট আমার মনে এতে হয় জনমত বিভ্রান্ত হয়, আমার মনে মানুষের হয় যে বিশ্বাস আছে আচ্ছা সেই বিশ্বাসগুলো কে ভেঙে যায়। আমি 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 একটু 2015 সালে ঘটনা আপনার কাছে শুনতে চাই, যে কারণ সেটি হচ্ছে যে আমি একটু প্রশ্ন করে ফেলেছিলাম, আর ওই জায়গা থেকে আমি একটু বলতে চাই যে যে 2015 সালে যে লাগাতার অবরোধ ছিল সেটি আসলে রাজনৈতিকভাবে বিএনপির বিপক্ষে গেছে কিনা, কারণ অনেকে বলে থাকেন যে সেই জ্বালাও পোড়াওয়ের ঘটনা বিএনপিকে আসলে এই ধরনের চিন্তাগুলো আমি মনে করি যে কিছুটা নেগেটিভ ধারণা থেকে আসে। আন্দোলন হবে, আন্দোলনের একটা পরিণতি হতে সবসময় সফল হবে তা তো নয়, কোনোটাই বিএনপি বিফলে যায়নি। তার মানে আপনি যে আজকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করেন, আপনি দেখবেন যে 90% বিএনপি সমর্থন আছে। আপনি একটা লোককে জিজ্ঞেস করলে পাবেন না যে এখন বিএনপির বিরুদ্ধে কারো একটা অভিযোগ আছে। কিছু সংখ্যক হতাশ ব্যক্তি আছেন, তারা এই সমস্ত আপনার কথাবার্তা অনেকে বলেন যে আপনার এই ধরনের দুর্বলতা আছে বা এই ভুল হচ্ছে, বিএনপি দুর্বল হয়ে গেছে। বিএনপি কোনো মতেই দুর্বল নয়। আপনি একটা ইলেকশন নিরপেক্ষ করেন, ইভেন ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেখানেও আপনি দেখবেন যে সেখানেও বিএনপি আপনার সবচেয়ে আপনার জনপ্রিয় দল হিসেবে বেরিয়ে আসবে। এইটা কি একটা কারণ জনাব মির্জা ফখরুল আলমগীর? আমি একটু রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে, কারণ আপনি পৃথিবীর অনেক দেশে রাজনীতির অনেক খবর রাখেন, যে সেটা কি আওয়ামী লীগের প্রতি যে অনীহার কথা আপনি বলছেন সেটা কি এন্টি ইনকামবেন্সি থেকে? কারণ বিএনপি তো এই 10-12 বছরে এমন কিছু করে নাই বা এমন নতুন কোন এই শব্দটা, এই যে এন্টি ইনকামবেন্সি যে শব্দটা আপনার কি, এটা এখন বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এখানে মানুষ আপনার একেবারেই দম বন্ধ হওয়া, শ্বাসরুদ্ধকর পরিবেশে পড়েছে, এবং অনেকে এই কথা বলে যে 72-75-এর চাইতেও এখন খারাপ। কারণ এখানে আপনার মানুষের কোনো নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নাই, তার জীবিকার নিরাপত্তা নেই। এখন এই কোভিড এর পরে এমন অবস্থা হয়েছে যে আপনার মানুষ ঠিক অসহায়, কোথায় কি করবে, কিভাবে যাবে কিছুই জানে না। এবং এখানে যে অবস্থাটা তৈরি করা হয়েছে, আপনার উদাসীনতা, আপনার অজ্ঞতা, সবকিছু মিলিয়ে সমস্ত মানুষগুলোকে তাদের স্বাস্থ্যের ব্যাপার থেকে বিপন্নের দিকে বিপন্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ধরো মির্জা ফখরুল আলমগীর, আপনি মানুষটি ব্যক্তি হিসাবে, পার্সোনালিটি হিসাবে আপনি খুব ইতিবাচক একজন মানুষ, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি সরকারের বা বিপক্ষে থাকার কারণে খুব বেশি নেতিবাচক কথাই বলছেন? যেমন করোনা ভাইরাস সম্পর্কে আপনার কথাই যদি আমি একটু উদ্ধৃত করি, তাহলে আপনি বলছেন যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল না, সরকারের অদক্ষতা অযোগ্যতার কারণে সারা দেশে ছড়িয়ে পড়েছে, সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছে, এখানে মানুষ কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছে না। এই ছিল হচ্ছে আপনার বক্তব্য। অথচ আমরা কিন্তু দেখছি যে মানে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল না, সেটিকে আসলে বলাটা ঠিক হলো কিনা, বা সরকার একদম কিছুই করতে পারেনি সেটি বলা ঠিক হলো কিনা? আমি কিন্তু আপনাকে সে কথা বলিনি, আমি কিন্তু সে কথা আমি বলেছি আমি আপনাকে উদ্ধৃত করেছি প্রথম আমি আজকের বক্তব্য না, করোনা ভাইরাস যারা বিপন্ন করে, এটি আপনার 4 জুলাইয়ের বক্তব্য, আমি প্রথম আলো থেকে উদ্ধৃত করলাম আপনাকে, এটি আজকের কথা না। ও 4 জুলাই কিন্তু অনেক অনেক আগের ব্যাপার, তখন আপনার ওই অবস্থায়, তখন সেই অবস্থায় ছিল। এখনো আপনার এই কথা এতটুকু বলতে আমার কোনো দ্বিধা নেই, আই স্টিক টু দ্যাট, যে সরকারের চরম উদাসীনতা, ব্যর্থতা এবং অযোগ্যতার কারণেই। কিন্তু আমার কথাটা আপনি কয়েকদিন আগে প্রথম আলো দেখেন কি বলেছে, যে নেতৃত্বের অযোগ্যতা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তরে আপনি একজন লোকের সঙ্গে চুক্তি করছেন যে ফলস সার্টিফিকেট দিচ্ছে, সেখানে মন্ত্রী নিজে উপস্থিত থাকছেন, অথচ মন্ত্রীর কোনো কিছু হচ্ছে না। হাউ ইউ এক্সপ্লেইন ইট? কিভাবে এক্সপ্লেইন করবেন আপনি? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে ব্যবস্থা, এটি আরেকটি, যেহেতু 1 মিনিট, গুমের ঘটনা ব্যবস্থা না নেওয়ার জন্য জাতিসংঘের সমালোচনা করেছেন, জাতিসংঘ কি ব্যবস্থা এই ক্ষেত্রে নিতে পারে বলে আপনি মনে করেন? এটি আমাদের একদম শেষ প্রশ্ন। আপনি প্রশ্নটা আরেকটু রিপিট করবেন প্লিজ। আপনি 29 আগস্টের দিকে আপনি বলেছেন যে গুমের ঘটনা জাতিসংঘকে জানিয়েছি, তারা পদক্ষেপ নেয়নি। গুমের ক্ষেত্রে জাতিসংঘ কি পদক্ষেপ নিলে আপনি খুশি হতেন? এটি আমাদের শেষ প্রশ্ন আজকে, যেহেতু একটু খুশি হওয়াটা সময় একটু পেলাম। আমার খুশি হওয়ার বিষয় না, আমার খুশি হওয়ার বিষয় না। জাতিসংঘের যে চার্টার আছে সেখানে পরিষ্কার করে বলা আছে যে গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি।
সেইখানে এটাকে এনশিওর করা যে কোনো দেশেই যেন আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স না হয়, এটা অবশ্যই দেখার দায়িত্ব জাতিসংঘের। তারা একটা ইনকোয়ারি কমিটি পাঠাতে পারতো, তারা এখনো পারে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইনকোয়ারি কমিটি পাঠিয়ে তারা বাংলাদেশের যে গুমের ঘটনা কেন হচ্ছে, কারা করছে, কি ব্যাপার, এটা কিন্তু বের করা যায়। এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে এই সঙ্গে জড়িত সরকারের কোন সংস্থা জড়িত আছে। সুতরাং আপনি এখানে ইউ আস্ক এনিবডি, ইউ উইল সে যে কে কারা করছে এটা। সুতরাং এইগুলো এই সমস্ত কথা জনগণকে বিভ্রান্ত করবে, গণতন্ত্রের যে আন্দোলন তাকে আপনার বিভ্রান্ত করবে এবং তাকে ব্যাহত করবে। আমরা যেটা চাই যে যেমন আপনার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, তার সমাজের জন্য একটা স্বাধীন সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং এটা বলাই হয় যে আপনার একটা বড় স্তম্ভ, সেই জায়গাটা যেন আপনার সেই শক্তিটা থাকে, সেই নৈতিক শক্তিটা যেন থাকে এবং তাদের সেই অধিকারটুকু থাকে কাজ করার, সেটার জন্য সকলেরই কাজ করা উচিত বলে আমি মনে করি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুনেছেন। আমরা অনেক প্রশ্ন তাকে করেছি, অনেক প্রশ্নে খোলামেলা উত্তর তিনি দিয়েছেন এবং তার উত্তরের মধ্যে থেকে বেরিয়ে এসেছে যে বিএনপি আসলে এই মুহূর্তে কি ভাবছে। বিএনপি বলছে যে আসলে এই সময়টা খুব কম সময় বিএনপিকে জাজ করার জন্য, আরো বিস্তর সময় রয়েছে এবং একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দিলে বিএনপি নিশ্চয়ই আরো অনেক ভালো করবে, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশ্বাস। আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো নতুন অতিথিদের নিয়ে আগামী সপ্তাহে আসবো। সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ, বিদায় শেষ পর্যন্ত।